খারাপ করে অনুভা বেরিয়ে গেল। আয়াজ মুচকি হাসলো। বেশ কয়েকদিন আয়াজের কাছে এসে অজিকে কল দিতে বলেছে। প্রত্যেকবার অজির ফোন বন্ধ ছিল। নাহিদা নায়ক সাথে অনুভার মামা মামি এসেছে। নাহিদার থেকে অনুভা সুন্দর করে সেজে নিল। অনুভা হালকা লাল পাথরের কাচের মধ্যে একটা লেহেঙ্গা পরলো। মাথায় কোমর সমান চুল পর্যন্ত পিঠের উপর আর অর্ধেক সামনে এনে ছেড়ে দিল। লেহেঙ্গার ওড়না মাথার উপর দিয়ে পেঁচিয়ে নিল। পায়ে উঁচু জুতা পরলো। হাতে কালো ঘড়ি পরে রুম থেকে বের হলো। পুরো বাসা সাজানো হয়েছে। প্রথমে আয়াজকে দেখতে আসতে চাইলেও পরে খান পরিবার এঙ্গেজমেন্ট করার সিদ্ধান্ত নেন। এঙ্গেজমেন্ট খান বাড়িতেই হবে। বাড়িতে মেহমান দিয়ে ভরে গেছে। সারা খানের রুমের সামনে কয়েকটা মেয়ে কি বিষয়ে যেন গল্প করছে। অনুভা সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নামছে। হঠাৎ মেইন দরজার কাছে চোখ আটকে গেল। সুদর্শন এক যুবক দরজা দিয়ে ভেতরে প্রবেশ করছে। এক হাতে একটা ছোট লেদার, আরেক হাতে ফোন কানে কথা বলছে। চোখ সাদা ফ্রেমের চশমা, মাথায় লম্বা চুল জেল দিয়ে সুন্দর পরিপাটি করে ঘাড় পর্যন্ত সেট করা। কালো শার্টের সাথে কালো প্যান্ট পরে পায়ের গোড়ালির উপর ফিতে দিয়ে বেঁধে রাখা। শার্টের হাতা কনুইয়ের একটু নিচে উল্টে রাখা। বাম হাতে মোটা চেনের কালো ঘড়ি। লোমশ ফর্সা হাতে কালো ঘড়ি চিকচিক করছে। গাল ভরা দাড়ি, পেশিবহুল শরীর শার্টের উপর দিয়ে বেরিয়ে আসছে। অনুভা দুই হাত দিয়ে গাউনের দুই পাশ ধরে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। কে রে এই মাল? কানবাড়ির ছেলে নাকি? এই মাল তো কখনো দেখিনি। মেয়েদের কথায় অনুভার ধ্যান ভাঙল। মেয়েগুলো সামনের সুদর্শন পুরুষটির দিকে তাকিয়ে আছে। অনুভার ইচ্ছে করছে মেয়েগুলোর চোখগুলো গালিয়ে দিতে। অনুভা, এটা অজি ভাই না? একদম চেনা যাচ্ছে না। এই 2 বছরে আরো সৌন্দর্য বৃদ্ধি পেয়ে সুদর্শন হয়েছে। কি লুক! মেয়েদের এক নজরেই ঘায়েল করতে সক্ষম। ঘাড় ঘুরিয়ে নাহিদার দিকে দৃষ্টি দিল। তার শান্তশিষ্ট নাহিপুকে কি বলে। নাহিদা এক ধ্যানে অজির দিকে তাকিয়ে আছে। অজির পেছে একজন গার্ড, আরেকজন অজির সেক্রেটারি মাহিন, দুইজনের হাতে লেদার। অজি অনুভার দিকে এক পলক তাকিয়ে অনুভাকে পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে বড় বড় পা ফেলে উপরে চলে গেল। অনু ঘাড় ঘুরিয়ে অজির যাওয়ার পানে তাকিয়ে আছে। অজি রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। অনুভা, তোর ভাইয়া তোর সাথে কথা বললো না কেন? 2 বছর পর এসেও তোকে অ্যাভয়েড করে গেল। নাহিদা কৌতূহলী সুরে জিজ্ঞাসা করলো। অনুভা ঠোঁট উল্টে জানি না বোঝালো। অনুভার উৎফুল্ল মন এক নিমেষে আধারে ছেড়ে গেল। অচির এহেন আচরণে ছোট্ট অনুভার মনটা খারাপ হয়ে গেল। কতদিন পর আসলো, দেখেও না দেখার মতো চলে গেল। অন্য কিছু না ভাবলেও কাজিন হিসেবেও তো ভালো মন্দ বলা যেত। অনুভা আর ভাবতে পারলো না। বেশি ভাবলে সে কোনো মুহূর্তেই কেঁদে দিতে পারে। মাহিন লেদারগুলো ড্রয়িং রুমে রেখে দরজা দিয়ে বেরিয়ে গেল। অনুভা ধীর পায়ে সিঁড়ি থেকে নেমে সোফার ওপরে বসলো। তার খুব খারাপ লাগছে। এতক্ষণ যে আনন্দ নিয়ে সেজেগুজে নিচে নামছিল, সে আনন্দ এক নিমিষে হারিয়ে গেছে। কেন তার মনের ফুর্তি দূর হয়ে গেল জানে না সে। সোফার উপর পা তুলে বসে ওনার কোনা এক আঙুলে পেঁচিয়ে আবার ছেড়ে দিচ্ছে। ছোট থেকে তার এই অভ্যাস। অতিরিক্ত রাগ অথবা জেদ উঠলে এই কাজ করে। অনুমান, ফুপু ফুপাও আসছে নাকি? আমি জানি না। নাহিপো, আমাকে পানি দাও। নাহিদা অনুর দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেছে। নাহিদা এক গ্লাস পানি অনুর সামনে ধরতেই অনুভা একশ্বাসে খেয়ে ফেললো। দরজা দিয়ে হই হই করে বাসার সবাই ভেতরে ঢুকলো। সাথে নীরা বেগম আয়াত খান এসেছে। আয়াত খান অনুকে সোফায় বসে থাকতে দেখে দ্রুত পায়ে মেয়ের কাছে এসে বসলো। অনুভার মা বাবা আয়াতের বিয়ে উপলক্ষে এসেছে। সপ্তাহ খানেক পরেই চলে যাবে। মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আম্মা জানে মন খারাপ? না আপু, আপনারা আসবেন আমি তো জানি না, তাই একটু চমকে গেছি। আমি তোমার বড় মাকে নিষেধ করেছি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তুমি খুশি হওনি? অনুভা হালকা হাসলো। আমি অনেক খুশি আব্বু।
নিজের ব্যস্ত পিতামাতাকে ক্ষণিকের জন্য পেয়েও কোনো সন্তান খুশি হবে না? অনুভার চোখ ভরা পানি চিকচিক করছে। আয়াত খান মলিন কণ্ঠে জিজ্ঞেস করে, আমার মা কি রাগ করেছে আমাদের ওপর? না। নীরা বেগম মেয়ের পাশে বসে এক হাত দিয়ে ছড়িয়ে ধরল। মারে, তুই ভালো আছিস? অনুভা মায়ের দিকে তাকিয়ে মিষ্টি হাসলো। ভালো আছি আম্মু, তোমরা ভালো আছো? টিকিট কেটে আনো নাই? আবার কবে ব্যাক করবে? অনুভার কথা শুনে নীরা বেগম চমকে গেল। অনুভা চুপ হয়ে গেল। দুই হাত এক জায়গায় করে মুচড়ামুচড়ি করছে। বুকের ভেতরটা ভার হয়ে আছে। মায়ের ওপর বড্ড অভিমান জমা হয়েছে। এই 2 বছরে কল দিলেও কখনো ভিডিও কলে মেয়েকে দেখতে চায়নি। কখনো বলেনি তোমার কিছু লাগবে কিনা। এই যে বিদেশ থেকে আসলো, একবারও জিজ্ঞাসা করেনি কি আনবো তোমার জন্য, তোমার পছন্দের কিছু লাগবে কিনা। সে তো আগের সেই ছোট্ট অনু নেই। এখন বড় হয়ে গেছে, ভালো মন্দ বুঝতে শিখেছে। এখন কলেজে উঠেছে। 15 থেকে 17 বছরে পা দিয়েছে। অবুঝ না। বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী 5 বছর পর থেকে মেয়েরা বোঝা শুরু করে। সেখানে তার বয়স 17। অনু মায়ের পাশে থেকে উঠে ধীর পায়ে নিচের রুমে চলে গেল। এখানে থাকতে দম বন্ধ হয়ে আসছে। মায়ের চোখের পানি, বাবার অসহায় ফেস অনু দেখতে পারছে না। বুবু, মেয়েটা এভাবে চলে গেল কেন? আমরা আশাতে কি ওর মন খারাপ হলো? বড্ড অবুঝ তুই। তোরা দেরিতে আসায় মন খারাপ হয়েছে। কখনো মেয়েটার ঠিকভাবে খোঁজ নিয়েছিস? এসএসসি পরীক্ষার প্রথম দিন আমার ফোন 100 বার চেক করেছে তোরা কেউ খবর নিয়েছিস কিনা। সবাই হাসি খুশি হয়ে পরীক্ষা দিতে যায়, আর আমার মেয়েটা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। বুবু, তুমি তো জানো সেদিন কি অবস্থায় ছিলাম। নীরা বেগম কাছে। একা থাকতে দে, এমনি ঠিক হয়ে যাবে। নীরা বেগম একটা লেদার সাইড করে রেখে 4-5টা সামনে আনলো। গোলাপি কালার ছোট একটা লেদার আয়শার দিকে বাড়িয়ে দিল। বাকি লেদার থেকে এক এক করে সবার গিফট বের করে দিল। হালকা খয়েরি কালার বড় লেদার সারা খানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আজের স্ত্রীর কসমেটিক্স। নাহিদাকে কাছে ডেকে বসালো। নাহিদার জন্য আনা গিফটগুলো দিল। নায়কের জন্য ফোন এনেছে, সেটাও দিল। মিতু বেগমের নাহিদ শেখের জন্য তা এনেছে, সব দিল। সবার সব কিছু বুঝিয়ে দিয়ে মেয়ের জন্য আনা ব্যাগ নিয়ে নীরা বেগম আর আয়াত খান ফ্রেশ হতে নিচের রুমে ঢুকলো। এঙ্গেজমেন্টের জন্য স্টেজ সাজানো হয়েছে খানবাড়ির সামনের স্পেসে। মূল গেট দিয়ে ঢুকে অনেক বড় শান বাঁধানো পুকুর। পুকুরের দুপাশে দিয়ে রাস্তা খান বাসায় ঢোকার জন্য। এক পাশে রাস্তা দিয়ে গ্যারেজে, দক্ষিণ পাশে রাস্তা দিয়ে গ্যারেজে যায়, আর উত্তর পাশে রাস্তা দিয়ে বাসায় প্রবেশ করে। সাথে অজের ফার্মে যাওয়ার রাস্তা। পুকুরের চারপাশে নারিকেল গাছ, সুপারি গাছ, খেজুর গাছ আর তাল গাছ লাগানো। বিভিন্ন ফলের গাছ আছে সাইড দিয়ে। সবাই ফ্রেশ হয়ে নিচে খেতে আসলো। আরহাম খান, আয়াত খান, আয়াস খান, আয়াজ খান আর নাহিদ শেখ এক পাশে বসেছে। নাহিদা নায়ক পাশাপাশি বসলো। একটু পর আয়েশা এসে নাহিদার পরের চেয়ারে বসলো। নাহিদা কণ্ঠস্বর নিচু করে আয়েশাকে জিজ্ঞাসা করলো, অনু কোথায়? দরজা লাগিয়ে ঘুমিয়ে আছে, অনেকবার ডেকেছি, দরজা খোলেনি। আয়াত খান সারা খানের উদ্দেশ্যে বলল, বড় ভাবি, অনুভা আসবে না খেতে? আমি অনুকে ডেকে আনছি। সারা খান কিছু বলার আগে নায়ক চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। অজয় সিঁড়ির উপর দাঁড়িয়ে সব দেখছে। নায়কের আশা দেখে অজয় ধীর পায়ে আবার নিচের রুমে চলে গেল। নায়ক অনুভার দরজার কয়েকবার টোকা দিল। অনু দরজা খুলছে না। অনু, দরজা খোলো, সবাই তোমার জন্য বসে আছে, খেতে আসো। নায়ক ডাকতে ডাকতে হয়রান হয়ে গেল। শেষে বিরক্ত হয়ে নিচে নেমে গেল। অজয় নিচের রুম থেকে বেরিয়ে অনুভার রুমের সামনে এসে দাঁড়ালো। দরজা টোকা দিতে গিয়েও দিল না। কি মনে করে যে 2 হাত পকেটে ঢুকিয়ে নিচে আসলো। আয়েশার পাশের চেয়ারে বসলো। টুকটাক সবার সাথে কথা বলল। ওজি, তুমি কি একেবারে চলে আসলে নাকি আবার চলে যাবে? নাহিদ শেখের দিকে তাকিয়ে অজয় বলল, আর যাব না, দেশেই ব্যবসা দেখাশোনা করব। আয়াত, তুমি কি করবে? ভাইজান, সপ্তাহখানেক পরেই চলে যাব।
গ্রামে যাবে না? এবার হবে না। নীরা বেগম অচির পাশের চেয়ারে বসলো। সবাই চুপচাপ খাবার খেয়ে নিল। ড্রয়িং রুমের সবাই আলোচনায় বসলো। আয়াজকে উপরে পাঠিয়ে দিল রেডি হওয়ার জন্য, বেশি সময় নেই। সন্ধেয় কোণে পক্ষ আসবে, আছে এঙ্গেজমেন্ট, কাল হলুদ, পরের দিন বিয়ে। বরকনের সব খরচ আয়াত খান আর আয়েশ খান মিলে করেছে। আয়মান কখন আসবে? আয়েশার যমজ দুই ভাই, তারা আয়েশ খানের সাথে বাহিরেই থাকে। সন্ধ্যায় আসবে, ওদের আসার নিয়ত ছিল না। অজি রেগে যাওয়ার কারণে রাজি হয়েছে। আয়াত, অনুভাকে ডেকে আন। কতদিন পর এসেছে, মেয়েটাকে ছাড়া একা খাবার কি করে খেতে পারলি বুঝলাম না। আয়াত খান লজ্জায় মাথা নত করে ফেলল। অজির সোফা থেকে উঠে দ্রুত বাসা থেকে বেরিয়ে গেল। নীরা বেগম সারা খানের রুমে ঢুকলো। বুবু, অনুর কি হয়েছে? রুমের দরজা লাগিয়ে কি করছে? আসলেই কেউ ঘুমিয়ে আছে নাকি আমাদের উপর রেগে আছে? তোরা যাওয়ার পর মেয়েটা একদম চুপচাপ হয়ে গেছে। সারা দিন শুধু বই নিয়ে পড়ে থাকতো। আয়াজ মাঝে মাঝে বাইরে নিয়ে যেত, তখন একটু খুশি খুশি লাগতো। আমি অনেকবার জিজ্ঞেস করেছি কি হয়েছে, বলে কিছু না, ডক্টর দেখিয়েছি, কোনো রোগ ধরা পড়েনি। কি করি বল, তোদের উপর পাহাড় পরিমাণ অভিমান জমা হয়েছে। যাওয়ার আগে মেয়েটার মন ভালো করে যাস। অনুকে দেখে আমার ভালো লাগছে না, বড় হচ্ছে আর কেমন যেন একরোকা জেদি হয়ে যাচ্ছে। বিয়েটা পার হোক, পরে দেখা যাবে। যা, রেডি হয়ে আয়। নীরা বেগম রুম থেকে বেরিয়ে গেলে সারা খান চিন্তায় পড়ে গেল। তিনি কিছুটা হলেও বুঝতে পারছেন অনুভার পাল্টে যাওয়ার কারণ। অচির চলে যাওয়ার পর মেয়েটা অচির টি শার্ট নিয়ে খুব কেঁদেছে। আজও অনুভার কাছে সেই শার্ট আছে, আজও সেই শার্ট নিয়ে রাতে ঘুমায়। ছোট মেয়ে, ভালোবাসা না বুঝলেও অচির প্রতি আলাদা টান আছে, কিন্তু তার ছেলেকে কেমন যেন পাল্টে যাওয়া দেখছে। অন্যবার বাহিরে গেলে দিনে একবার হলেও কল দিয়ে অনুভার খোঁজ নিত, কিন্তু এবার একটা দিন কল দিয়ে বলেনি অনু কেমন আছে। এবং কি তার সাথে কথা বলার সময় যদি অনুভার কথা বলতো, অচি কথার প্রসঙ্গ পাল্টে অন্য কথা বলতো। তার ছেলের কি হলো জানে না। মেয়ে পক্ষ এসে গেছে আরো আধা ঘন্টা আগে। আয়াজকে সবাই নিচে ডাকছে, কিন্তু আয়াজ অনুভার রুমের দরজা থেকে এক পাও নড়ছে না। অনুভাকে আধা ঘন্টা হলো ডেকে যাচ্ছে, কিন্তু অনুভার কোনো হেলদোল নেই। কোনে পক্ষ নিচে বিরক্ত হয়ে যাচ্ছে, অনেকেই অনেক কথা বলছে, এতে আয়াজের কোনো হেলদোল নেই। এক এক করে অনুভার রুমের সামনে অনেক মানুষ ভিড় জমেছে। সারা খান অচির দিকে বিরক্ত হয়ে তাকিয়ে আছে। অচির তার রুমে দরজার সাথে হেলান দিয়ে দুই হাতে পকেট ঢুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। সারা খান দীর্ঘশ্বাস ছেড়ে নিচে নেমে গেলেন। অনু, তোমাকে 10 মিনিট সময় দিলাম, এর মধ্যেই রেডি হয়ে নাও, আসো। তাহলে এই বিয়ে ক্যান্সেল। তুমি ভালো করে জানো আমি যেটা না করি বলি সেটা মরে গেলেও হয় না। আমি ঘড়ি ধরলাম, বাকিটা তোমার দেখা। অনু ঠিক 10 মিনিট পরেই বের হলো। সুরমা কালারের মধ্যে লাল সবুজ সুতোর কাচের ফরপিচ জামা পরে বেরিয়ে আসলো। মাথার চুল দুই পাশে ছেড়ে ওড়না মাথায় এক প্যাচ দিয়ে দুই কোণা সামনে ছেড়ে দেওয়া। আয়াজের সাথে সোজা স্টেজে উঠলো। আয়রা চুপ করে চেয়ারে বসে আছে। অনুভা আয়রাকে জড়িয়ে ধরলো, নিচু কণ্ঠে বলল, কোমলমতি, এত রেগেছিলে কেন? ভাবি সিক্রেট পরে বলবো। ওকে, কিন্তু সবটা বলবে। তোমাকে খুব সুন্দর লাগছে। ভাইয়া দেখো কিভাবে তাকিয়ে আছে, যেন চেটে পুটে এক্ষুনি খেয়ে ফেলবে। আয়রা লজ্জায় লাল হয়ে গেল। তোমার দিকেও একজন মায়াবী চোখে তাকিয়ে আছে, দেখো। অনুভা চমকে উঠল। আয়রার চোখ অনুসরণ করে তাকিয়ে দেখে নায়ক হা করে অনুভার দিকে তাকিয়ে আছে। নায়ককে দেখে অনুভা হতাশায় চোখ ফিরিয়ে নিল। আয়রা চাপা হাসলো। অনুভা আয়রাকে ছেড়ে দিয়ে পাশের চেয়ারে বসলো। আশেপাশে তাকিয়ে অচিকে খুঁজলো, অচি কোথাও নেই। হঠাৎ স্টেজে দুইজন যুবক দৌড়ে এসে একসাথে অনুভাকে জড়িয়ে ধরলো। আয়ান আয়মানের দৌড়ে আসা দেখে আয়াজ দাঁড়িয়ে গেল। আয়াজ অনুভার কাছে পৌঁছানোর আগে তার উপর হুমড়ি খেয়ে পড়ে গেল। আয়ান আর আয়মানের কানের কাছে মুখ নিয়ে আয়াজ বলে, বুড়ো বয়সে
খুঁজে খুঁজে একটা বউ পেলাম, তোমাদের জ্বালায় মনে হয় সব পিছিয়ে যাবে। তাকে বান দেয় আগে, কি সব নষ্ট করে ফেলবি, এখন দূর হও। আয়াজের দিকে তাকিয়ে দুই ভাই হো হো করে হেসে দিল। দুই ভাই অনুভাকে ছেড়ে আয়েশার কাছে গেল। আয়াজ আর আয়রার সুন্দরভাবে এঙ্গেজমেন্ট হয়ে গেল। এখন ছেলে মেয়েদের নাচ গান হবে। অনুভাও একটু ভালোই লাগছে না, তাই চুপ করে বাসায় চলে আসলো। পুরো অনুষ্ঠান জুড়ে অচিকে খুঁজে পায়নি। অনুভার অচির উপর অভিমান জমা হলো। নিচে রুমে এসে দরজা লাগিয়ে শুয়ে পড়ল। হঠাৎ বারান্দায় কারো চাপা আওয়াজ পেয়ে অনুভা দরজা আস্তে করে খুলে দেখে অচি ফোনে কথা বলছে। বড় ভাইয়া বিয়ের পর তোমার কথা বাসায় বলবো, প্লিজ তুমি শান্ত হও। আমি তোমার জন্য সব ছেড়ে দেশে এসেছি, আমি সব বুঝতে পারছি। কাঁদে না প্লিজ। তুমি কাঁদছো দেখে আমি ভাইয়ার কাছেও গেলাম না, তোমাকে সময় দিলাম। আর তোমার সাথে কাল বিকালে দেখা করব, প্রমিস। এখন রাখি, খুব টায়ার্ড লাগছে, সকালে কথা হবে। অচি ফোন কেটে নিচে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। অনুভা দুই হাঁটু ভাঁজ করে ফ্লোরে বসে পড়ল। সারাদিনের চাপা কান্নার চোখ ফেটে বেরিয়ে গড়াতে লাগলো। তার অচি ভাই এখন আর তার নেই, অন্য কারো হয়ে গেছে। ছোট্ট অনু কিভাবে সহ্য করবে? এই ছোট হৃদয় যে ধীরে ধীরে তার অচি ভাইকে দিয়ে বসেছে, এখন সেটা কিভাবে সরিয়ে ফেলবে? চাপা কান্না ধীরে ধীরে গুমড়ে ধ্বনি বেরিয়ে আসতে চাইছে, কিন্তু তার মনের কষ্ট কাউকেই দেখাবে না, কিছুতেই না। রুমের দরজা লাগিয়ে ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে নিচে বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। 2 বছর আগের সেই রাতের কথা অনু এক চুল পরিমাণও ভুলেনি, তাহলে তার অচি ভাই কিভাবে ভুলে গেল? ফজরের আজানে অনুভার ঘুম ভেঙে গেল। অজু করে নামাজ পড়ে রুম থেকে ধীর পায়ে বেরিয়ে গেল। পুরো পাশে অন্ধকার, নিশ্চুপ, চতুর্দিকে পিনপতন নীরবতায় ছেয়ে আছে। এখনো কেউ ঘুম থেকে ওঠেনি, সবাই অনেক রাতে শুয়েছে। অজের রুমে দরজার দিকে এক পলক তাকিয়ে দেখে দ্বার বন্ধ। অনু গম্ভীর তপ্ত শ্বাস ছেড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠল। ছাদের দরজায় ভেতর দিয়ে সিটকানি দেওয়া। অনু সিটকানি খুলে ছাদে প্রবেশ করলো। গরমের দিনে ভোরের বাতাস শরীর শীতল করে দেয়। এখনো বিভিন্ন জায়গা থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। পুরো নগরী অন্ধকারে তলিয়ে আছে। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে পশ্চিম আকাশে তাকিয়ে আছে। শীতল বাতাসে সে অনুর স্বচ্ছ মুখে বাড়ি দিচ্ছে। চোখ বন্ধ করে নিচের ভেতরের দহন নিষ্ক্রিয় করার আপ্রাণ চেষ্টা করছে। সিঁড়ি দিয়ে কারো ধূপধাপ উঠে আসার শব্দে অনু পেছনে ফিরে দেখে অচি আসছে। অনুভাকে দেখে অচির মুখশ্রীতে গাম্ভীর্য ভাব নিয়ে এক পাশে গিয়ে দাঁড়ায়। গায়ে হাতা কাটা টি শার্ট, পরনে হাফ প্যান্ট, মাথার চুলগুলো এলোমেলো হয়ে কপালে চোখ ঢেকে রেখেছে। অনুভা অচির থেকে চোখ সরিয়ে দোলনায় বসলো। রাতের প্রহর শেষ হতে চলেছে। একে একে নিদ্রা কাটতে শুরু করেছে সমস্ত প্রাণীর। ধীরে ধীরে কমতে শুরু করেছে রাতের অন্ধকার। দিনের প্রহর শুরু হতে দেরি নেই, এখন শুধু সূর্য উঁকি দেওয়ার পালা। দোলনায় ভালো লাগছে না বিধেই উঠে কবুতরের ঘরে খুলে দিল। এক এক করে এক ঝাঁক কবুতর অনুর কাঁধ মাথায় উঠে ভরে গেল। অনুভা চোখ বন্ধ করে 2 হাত প্রসারিত করে দিলে হাতের উপরেও ভরে গেল। অনেক বেশি মন খারাপ হলে কবুতরের কাছে এসে হাত প্রসারিত করলে সব কবুতর তাকে ঘিরে নেয়। তখন মনটা ফুরফুরে হয়ে যায়। কবুতরগুলো অচি লাগিয়েছিল। অনুভা অচির প্রত্যেকটি জিনিস যত্ন সহকারে আগলে রাখে। তাই তো কবুতরগুলোর যত্ন নিতে নিতে অনু কবুতরগুলোর প্রেমে পড়ে গেছে। পক্ষী রানী অনু, কি করছো এখানে? দেখছো না কি করি? দেখছি তো, কবুতরগুলো তোমাকে খেয়ে ফেলছে। কতগুলো আছে? 100 জোড়া। 4 জাত আছে। দেখভাল তুমি করো। তোমার কবুতরগুলোর উপর অনেক হিংসা হচ্ছে। নায়কের দিকে ঘুরে বলল, কেন ভাইয়া? এই তো তোমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। অজি এতক্ষণ অনু আর নায়কের কথা শুনলেও পরের কথাটা পছন্দ হলো না। নায়ক, তোমার ইচ্ছে হলে তুমিও জড়িয়ে ধরো, এই নিষ্পাপ প্রাণীর উপর হিংসা করে লাভ নাই। অনুভার দিকে অগ্নি দৃষ্টি দিয়ে থুপথাপ করে চলে গেল।
নায়ক অচির যাওয়ার পানে হাঁ করে তাকিয়ে আছে। সে তো এই ঘমরা মুখ লোকটাকে দেখেনি, দেখলে হয়তো মুখে লাগাম দিয়ে কথা বলতো। অচির কথা অনুর মাথার উপর দিয়ে গেল। কবুতরগুলোকে খাবার দিয়ে আবার দোলনায় বসলো। নায়ক মুখটা ভোঁতা করে চলে গেল। অনুভা দোলনার উপর পা গুটিয়ে মাথা নিচু করে বসে আছে। আয়েশা এসে দোলনায় বসলো। কাল থেকে দেখছি তোর কিছু হয়েছে, কিন্তু কি আমাকে বলবি না? আমি খুব বোকা, তাই না? তোর মতো বোকা কেউ নেই, একটুতেই মন খারাপ করে বসে থাকিস, গাধি একটা। অনু আবার মুখ নিচু করে ফেললো। অনু বোন আমার, তোর মন খারাপ আমার একদম সহ্য হচ্ছে না রে। তুই বল না কেন এত অভিমান সবার উপর? অনেক বেলা হয়েছে, চল নিচে যাই। উঠে দাঁড়াতেই নাহিদা আসলো। তোরা দুই বিচ্ছু এখানে, আর আমি পুরো বাসা খুঁজে হয়রান হয়ে যাচ্ছি। নাহিদার কথা শুনে অনু নকল হাসি দিল। আয়েশা নাহিদাকে জড়িয়ে ধরলো। নাহিপু, তোমার জন্যই অপেক্ষা করছি। থাক, মিথ্যা বলতে হবে না। লঞ্চ সাইটে নতুন করে স্টেজ সাজানো হচ্ছে, নাস্তা করে ফুপুমনি দেখে আসতে বলল। তোমরা যাও, আমি আসছি। আয়েশা আর নাহিদা চলে গেল। অনু ছাদের গাছগুলোতে পানি দিয়ে ধীর পায়ে সিঁড়ি দিয়ে নামছে। সদর দরজায় তাকিয়ে দেখে অচি ঘেমে একাকার হয়ে দরজা দিয়ে ঢুকছে। গায়ে জগিং এর ড্রেস। অনু সিঁড়ির উপরেই দাঁড়িয়ে আছে। নামবে কি না নামবে না ভাবতেই অচিতাকে পাশ কাটিয়ে চলে গেল। অনুভা বুঝতে পারছে না অচিতাকে এইভাবে অ্যাভয়েড কেন করছে। তার জীবনে যদি কোনো নারী এসেও থাকে তাহলে কাজিন হিসেবে তো ভালো মন্দ জিজ্ঞেসে করবে। কি হয়েছে অচির? অনুভা ছাদে কয়েকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু অচির ফোনে ব্যস্ত ছিল। এত ভোরে যে কেউ গভীর কথায় মত্ত থাকে অনু প্রথম দেখল। অনুভা সিদ্ধান্ত নিল সে অচির সাথে কথা বলেই ছাড়বে। অনুভার দাঁড়িয়ে থাকা দেখে আয়ান আর আয়মান অনুভার কাছে আসলো। তোতা পাখি, কি হয়েছে তোর? কাল থেকে দেখছি তুই চুপচাপ থাকিস। আবার তোতা পাখির কি মন খারাপ? আয়মানের দিকে চেয়ে বলল, না ভাইউ, রাতে তোমাদের লাফালাফিতে একটুও ঘুম হয়নি, তাই মাথা ব্যথা করছে। কি ওষুধ খেয়েছিস? তোতা পাখি, তুই বড্ড পচা হয়ে গেছিস। আয়মান ভাইউ, আমাকে একদম পচা বলবে না। আর তুমি মাথা ঘুটাও কেন? আয়ানের দিকে তাকিয়ে বলল, তোতা পাখি, গুতাগুতি বলবে না, মাথা ব্যথা করছে তাই টিপে দিচ্ছে। সরো, লাগবে না, আমার ভুল হয়ে গেছে। ড্রয়িং রুম থেকে তিন ভাই বোনের খুনসুটি দেখে সবাই মিটিমিটি হাসছে। আয়ান আর আয়মান বাসা থাকলে পুরো বাড়ি মাথায় নিয়ে থাকে। আয়েশা চেয়ারে হালকা শব্দ করে উঠে সিঁড়ির নিচে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। সারাদিন কি তোমাদের চোখে তোতা পাখি উড়ু উড়ু করে? আমাকে চোখে পড়ে না? হায় হায় আমার কপাল। আয়েশা ন্যাকা কেঁদে কপাল চাপড়াতে লাগলো। আয়মান আয়েশার মাথায় গাঁটটা মেরে চেয়ার টেনে বসলো। আয়ান আয়েশার কান টেনে বলল, খবরদার আশু, আমার তোতা পাখির মায়াময় ভালোবাসায় নজর দিবি না। তোতা পাখির পাতলা পায়খানা ধরবে, তখন তোকে দিয়ে সব পরিষ্কার করাবো। তুই ছোট্টবেলায় শুধু ভ্যা ভ্যা করে কেঁদেছিস, আর আমার তোতা পাখি শুধু জিহ্বা বের করে মুসকি মুসকি হাসছে, কথা বলার জন্য হু হা করেছে। তোর নাকের পানি চোখের পানি দিয়ে পুরো মুখ ভরে থাকছে। ছি, আমার এখনো মনে হলে খাওয়ার রুচি থাকে না। আয়ানের কথা শুনে পুরো ড্রয়িং রুম হো হো শব্দে ভরে গেল। অনুভা হাসতে হাসতে আয়ানের হাতে খামচি মারছে। অনুভার হঠাৎ সিঁড়ির উপর চোখ যায়। অচির তার দিকে গভীর চোখে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তে অনু চোখ সরিয়ে নেয়। তার হাসি গায়েব হয়ে গেল। একরাশ গাম্ভীর্যতায় পুরো মুখ ছেয়ে গেল। অচির তার দিকে গভীর চাহনিতে তাকিয়ে দেখে অনু চোরা চোখে দেখে। নেভি ব্লু শার্ট, কালো প্যান্ট, শার্টের হাতা কনুই এর একটু নিচে মোটা করে ভাঁজ করা, ফর্সা হাতে কালো ফিতার ঘড়ি বেশ মানিয়েছে। শার্ট ফিটিং হওয়ায় শরীরের সমস্ত পেশি ফুটে উঠেছে। হাতের মাসালগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এক এক করে সবাই চেয়ারে বসলো। একমাত্র চেয়ার ফাঁকা আছে, তাও অচি আর আয়ানের পাশে। অনু মন খারাপ করে চেয়ারের দিকে তাকিয়ে আছে। এই লোকটা তার সাথে কথা বলে না, তার পাশে কিভাবে বসবে? কিরে তোতা পাখি, নাস্তা করার ইচ্ছা নাই নাকি? দেখ, তোর জন্য ভাইয়ার পাশে চেয়ার ফাঁকা রেখেছে। ছোটবেলায় তো ভাইয়া ছাড়া কিছুই বুঝতি না। আয়মান, তোর মনে আছে একদিন ভাইয়া বাসায় ছিল না দেখে তোতা পাখি সারাদিন না খেয়েছিল?
পরে রাত্রে বাবা ভাইয়াকে নিয়ে আসার পর অনু খাবার খেয়েছে, তখন তুই কান্নাকাটি শুরু করেছিলি। তোর একটাই কথা, অনুকে তুই সব থেকে বেশি ভালোবাসিস, আর অনু ভাইয়াকে এত ভালোবাসা কেন? তোরটা ভুলে গেলি নাকি? তুই সারাদিন তোতা পাখিকে বউ বউ করতি, আর অজি ভাইয়া তোকে পিটাতো আর বলতো ওইটা ভাইয়ার বউ। বাকিটা বলার আগে অচির শরীরের সমস্ত শক্তি দিয়ে টেবিলে থাপ্পড় মারল। অচির এমন ঘটনায় পুরো ড্রয়িং রুম 3 পতন নীরবতায় ছেয়ে গেল। খাবার খাওয়ার সময় আর একটা আওয়াজ হবে না। অচি অনুর দিকে চোখ রাঙিয়ে তাকালে অনু ছোট ছোট পা ফেলে অচির পাশের চেয়ারে বসলো। অচি এক বাটি সালাদের সাথে টক দই মিশিয়ে নিচ্ছে। অনু কোনা চোখে তাকিয়ে দেখছে। হঠাৎ কানে গরম বাতাসের ঝাপটায় অনু পুরো জমে গেল। লোভী কথাকার, ভাইয়ার সালাদে চোখ দিস না, মালিকের সাথে সালাদও ভস্য হয়ে যাবে। সবাই নিজেদের খাবারের মশগুল। অনু হাবলার মতো আয়ানের দিকে তাকিয়ে আছে। আয়ান প্লেটের দিকে তাকিয়ে বলল, খেয়ে না। অনু চোখের পলক ফেলতে পারছে না। অনু অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। তোতা পাখি, একটুও তো মুখে দিচ্ছিস না। আমার প্লেটে খাবার দিল কে? আয়মান দিয়েছে। অনু আর আয়ানের ফিসফিসে আওয়াজে অচির বিরক্ত লাগছে। অনুর দিকে চোখ রাঙিয়ে বলে, এখান থেকে উঠো, আর কখনোই আমার খাওয়ার সময় তুমি আশেপাশে থাকবে না।